নিঃসন্দেহে আমাদের কাছে আশাপ্রদ নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি জয়লাভ করেছেন, তিনি আক্রমণ করছেন সংবাদ মাধ্যমকে, তিনি আক্রমণ করছেন ভারতবর্ষের সমস্ত এজেন্সিকে, তিনি আক্রমণ করছেন সেনাবাহিনীকে, আক্রমণ করছেন বর্ডার সিকিউরিটি ফোর্সকে, আক্রমণ করছেন ইনকাম ট্যাক্সকে। এটা কোন রাজনীতি? এটা কোন রাজনীতি চলেছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে? আপনারা 2021-এর পরে নির্বাচন ভোট পরবর্তী হিংসা দেখেছেন। 2021 সালে চরম হিংসা এবং বিপরীত পরিস্থিতির মধ্যে যে ভোট আমরা পেয়েছিলাম, আমাদের 27 দিনে 56 জন কর্মী খুন হয়ে গিয়েছিল, হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়ে গিয়েছিলেন, আজকে বহু মানুষ ভিন রাজ্যে বসবাস করছেন। তারপরেও 2021-এর নিরিখে আমাদের ভোটের শতাংশ বেড়েছে। মুখ্যমন্ত্রীর একদম পাখির চোখ, তার জন্য যেখানে লোডশেডিং এর জয়, যে পূর্ব মেদিনীপুরকে টার্গেট করেছিল তৃণমূল কংগ্রেস ধারাবাহিকভাবে। তৃণমূল কংগ্রেস একজন অসতিপর রাজনৈতিক ব্যক্তিত্ব, যার হাত ধরে একদিন পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে তার দলের জনভিত্তি তৈরি করেছিল। সেই শিশির অধিকারীর বাড়ির সামনে গিয়ে পর্যন্ত তাকে তুই বলে সম্বোধন করেছে। কিন্তু আজকে ফলাফলে দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুরের 2টি আসনে তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছে। আমরা আবার বলছি যে আমরা আশাতীত ফল করতে পারিনি, কিন্তু আমরা যেরকম অতীতে 242টা আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে রাজীব গান্ধীর মৃত্যুর পর মাত্র 2টো আসন পেয়েছিলাম, সেদিনও আমরা বলেছি আমরা পশ্চিমবঙ্গের রাজনীতি, ভারতের রাজনীতিতে থাকতে এসেছি, চলে যেতে আসেনি। আমরা সেদিন থেকে মানুষকে সঙ্গে নিয়ে আমরা আমাদের মতো করে সংগঠন করে মানুষের কথা, মানুষের ব্যথাগুলোকে আমরা তুলে ধরে আজকে আমরা এই জায়গায় পৌঁছেছি। আজকে আমাদের দল থেকে 3 জন চলে গিয়েছিলেন, কৃষ্ণ কল্যাণী, বিশ্বজিৎ দাস, মুকুটমণি অধিকারী। আমরা বারবার বলেছি যে এদের বিধায়ক পদ খারিজ করা হোক, মামলা কোর্ট পর্যন্ত গিয়েছিল, কিন্তু সমস্ত সংসদীয় রীতি নীতি, পশ্চিমবঙ্গ বিধানসভার মর্যাদাকে ধূলিসাৎ করে দিয়ে বিধানসভার বর্তমান স্পিকার আইনজীবী বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন এরা প্রত্যেকেই বিজেপিতেই আছেন। বেশ মনে করে দেখুন, বিশ্বজিৎ দাস বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হওয়ার পরও তার সদস্যপদ খারিজ হয়নি। এরা 3 জনই দল পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন পরবর্তীকালে। 3 জন নির্বাচনে পদত্যাগ করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং পশ্চিমবঙ্গের রাজনীতি সচেতন মানুষ, বাংলার রাজনীতি সচেতন মানুষ আজকে 3 জনকেই পরাজিত করেছে। যারা সিএ নিয়ে মানুষের সামনে বলেছিল, ওখানে মোবাইলটা অফ করতে বলো না, এখানে কে আছে? যারা পশ্চিমবঙ্গের মানুষের সামনে দাঁড়িয়ে সিএ নিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চাইছিলেন, মানুষকে ভুল বোঝাতে চাইছিলেন, যারা ঠাকুর বাড়ির দরজায় গিয়ে সরাসরি শান্তনু ঠাকুরের উপরে আক্রমণ নামিয়ে এনেছিলেন, যারা একটি পরিবারকে, একটা সম্প্রদায়কে, একটা মানুষের আবেগকে, বিশ্বাসকে, দীর্ঘদিনের জন্য যাদের প্রতিষ্ঠাকে কার্যত বিভাজন করে দেওয়ার চেষ্টা করেছিলেন, আজকে সেই বনগাঁ কেন্দ্রেও বিজেপি প্রার্থী জয়ী হয়েছে, রানাঘাট কেন্দ্রেও বিজেপি প্রার্থী জয়ী হয়েছে। আমরা আবার বলছি আমাদের কাছে এই ফল আশাপ্রদ নয়। আমরা এর জন্য মুখ্যমন্ত্রী জিতেছেন, তাকে অভিনন্দন জানাতে আমাদের কোথাও কোনো অসুবিধা নেই, কারণ তিনি জিতেছেন দিনের শেষে। তার জেতার কারণে তিনি তার মতো করে তার নিজস্ব রাজনৈতিক সংস্কৃতি দিয়ে তিনি তার ভাবাবেগকে মানুষের সামনে তুলে ধরবেন। কিন্তু তিনি যেভাবে আক্রমণ করছেন, আজও চালাচ্ছেন, আমার মনে হয় মানুষ ঠিক সময় এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন। আমাদের একটি পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা, দীর্ঘদিনের প্রচেষ্টা, আমাদের ওখানকার কর্মীদের আত্মত্যাগ, তাদের পরিশ্রম, একই মতাদর্শকে পাথেয় করে যারা দিনের পর দিন জমানত বাজেয়াপ্ত করেছেন কিন্তু দল ছেড়ে চলে যায়নি, মাটিতে কামড়ে পড়েছিলেন, সেই উড়িষ্যাতে আজকে আমাদের সরকার তৈরি হচ্ছে। এটা আমাদের সবচেয়ে আনন্দের দিন। আমাদের 130 জনের বেশি বিজেপি কর্মী গত 30 বছরে শহীদ হয়েছে কেরালায়। কারোর হাত কেটে নেওয়া হয়েছে, কারোর 2টো পা কেটে নেওয়া হয়েছে,
তারপরেও কেরালার বিজেপি চূড়ান্ত মেরুকৃত রাজনৈতিক অবস্থানের মধ্যেও তারা দল ছেড়ে চলে যাননি। তারা মৃত্যুকে হাতিয়ার করে সম্পূর্ণভাবে গণতান্ত্রিক ব্যবস্থা তারা এই দলে ছিলেন। আজকে কেরালায় বিজেপি, আমাদের যিনি ওখানে প্রার্থী সুরেশ গোপী, তিনি জয়ী হয়েছেন এই প্রথম স্বাধীনতার পর। তথাকথিত বাম দুর্গ, চরম রাজনৈতিক বিভাজন, সমস্ত পোলারাইজেশনকে ভেঙে আজকে কেরালায় বিজেপি এগিয়ে এসছে। অন্ধ্রপ্রদেশের রাজনৈতিক অস্থিরতা, অন্ধ্রপ্রদেশের রাজনীতিতে সীমাহীন দুর্নীতি, অন্ধ্রপ্রদেশের রাজনীতির পরিবর্তিত সমীকরণের মধ্যে বিজেপির যে নতুন রাজনৈতিক রসায়ন নিয়ে এসেছে, তাতে আবার চন্দ্রবাবু নাইডু সেখানকার মুখ্যমন্ত্রী হচ্ছেন, জোট শরিক, আমরা এই মন্ত্রিসভায় সামিল হচ্ছি। এখন প্রশ্ন হলো যে দিকে দিকে আমরা আমাদের জেলা সভাপতিদের বলেছি যে এখনো পর্যন্ত আমরা বিশ্বাস করি আমাদের আজকে যে আসনের সংখ্যা এগিয়ে আছে তার থেকে আমাদের আসন বাড়বে। এটা আমাদের আশা, এটা আমাদের সাংগঠনিক রিপোর্ট অনুযায়ী আমাদের বিশ্বাস। কিন্তু দিকে দিকে যেভাবে সন্ত্রাস শুরু হচ্ছে, ভোট পরবর্তী হিংসা, যেটা পশ্চিমবঙ্গের একটা সংস্কৃতি, প্রায় কার্যত তৃণমূল কংগ্রেস নতুন করে সিপিআইএম এর থেকে সেটা নিয়ে এবং সেটাকে কয়েক গুণ মাত্রা বাড়িয়ে দিয়েছে। তো সেটা শুরু হয়ে গেছে। আপনারা দেখেছেন একজন প্রান্তিক মহিলা রেখা পাত্র কিভাবে আজকে থেকে তাড়া করে ধাক্কা মেরে ফেলে দেওয়া হলো। আর আমরা ধন্যবাদ জানাচ্ছি সমস্ত সিআইএফ এর জওয়ানদের কাছে যে গুলি চালানোর মতো পরিস্থিতি তৈরি হলেও, নিজেরা আক্রান্ত হওয়ার পরেও আজকে তারা সংযমী ছিলেন, যাতে আবার নতুন করে শীতলকুচির ঘটনা কোথাও ঘটে না যায়। সেজন্য যথেষ্ট সংযমের মধ্যে তারা করেছেন। তৃণমূল কংগ্রেস ধারাবাহিকভাবে পুলিশকে ব্যবহার করে বিভিন্ন নির্বাচনের আগে তারা ভীতি প্রদর্শন করতে শুরু করেছেন। ছেলে মেয়ে বাইরে পড়তে চান, নানা ধরনের পদ্ধতি তারা অবলম্বন করেছে। বহু জায়গায় আমাদের সনাতনী হিন্দু ভোটাররা বহু জায়গায় ভোট দিতে বেরোতে পারেনি। কিন্তু নির্বাচন চলাকালীন আমরা কোনো উত্তেজনা তৈরি করতে চাইনি। এর অর্থ কিন্তু এটা নয় যে বিজেপি কোনো অবস্থাতেই হেরে যাওয়ার পরে নাচতে না পারলে উঠুন বাঁকা, একটা কথা আছে, সেই পথে আমরা কোনো জায়গায় নেই। আমরা চরম বিপরীত রাজনৈতিক অবস্থানের মধ্যে দিয়ে রাজনীতি করেছি। আমরা 242টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করে 2টো আসন পেয়েছিলাম। 800 আবার পাখি, বিজেপি আবার পার্টি, এই কথা শুনে ধীরে ধীরে আমরা এখানে এসেছি। কেউ যদি মনে করে থাকেন যে পশ্চিমবঙ্গে বিজেপির এই সাম্প্রতিক প্রত্যাশিত ফলাফলের থেকে কিছুটা কমে যাওয়ার কারণে এখানে বিজেপির দুর্নীতির বিরুদ্ধে লড়াই, তৃণমূল কংগ্রেসের স্বেচ্ছাচারিতা, তৃণমূল কংগ্রেসের দখলদারি, তৃণমূল কংগ্রেসের একচেটিয়া একদলীয় একাধিপত্যের বিরুদ্ধে লড়াই থেমে যাবে, কেউ যদি মনে করে থাকেন যে গোটা সমাজকে খোলা বাজার বানিয়ে দিয়ে তারা সরকারি চাকরি বিক্রির লাইসেন্স অর্জন করবেন এই নির্বাচনের ফলের মধ্যে দিয়ে, তারা ভুল করছেন। যদি কেউ মনে করে থাকেন যে সমস্ত দুর্নীতিকে চাপা দেবার জন্য, সমস্ত কারাগারে অবরুদ্ধ মানুষ যারা আছেন মহাপুরুষরা, তাদের বের করে আনবার জন্য দিল্লিতে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করে তারা পশ্চিমবঙ্গে দুর্নীতির বিরুদ্ধে কোর্টের নির্দেশে যে সংগ্রাম চলেছে বা যে তদন্ত চলেছে সেটাকে বন্ধ করে দিতে পারবেন। যদি কেউ মনে করে থাকেন কেন্দ্রীয় সংস্থাকে, কেন্দ্রের সর্বোচ্চ সাংবিধানিক প্রতিষ্ঠানের উপরে তারা আঘাত করতে পারবেন, সাংবিধানিক প্রধানকে যে কোনো ভাষায় আক্রমণ করতে পারবেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারদের দিনের পর দিন আক্রমণ করে মাথা ফাটিয়ে তাদের পশ্চিমবঙ্গ ছাড়া করে দেবেন, তারা ভুল করছেন। সবচেয়ে বড় দল বিজেপি, আমাদের জোটের এনডিএ জোটের 7 মেজরিটি আছে, মানুষের ম্যান্ডেট আছে, মানুষ এনডিএকে ভোট দিয়েছেন। এই ম্যান্ডেট কোনো ফ্র্যাকচার্ড ম্যান্ডেট নয়। যে শতাব্দী প্রাচীন পার্টি কংগ্রেস আজকে সরাসরি নরেন্দ্র মোদীকে আক্রমণ করে তার পদত্যাগের দাবি করছেন, তার নৈতিক পরাজয়ের কথা বলছেন, সেই পার্টি আজকে 100 আসনও পার করতে পারেননি। নিঃসন্দেহে গতবারের থেকে কংগ্রেসের ফলাফল ভালো হয়েছে। আমরাও চাই যে গণতন্ত্রের সাফল্যের জন্য একটা সংগঠিত, শক্তিশালী, দায়িত্ববোধ সম্পন্ন একটা বিরোধী দল থাকুক, তবেই পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র নির্দিষ্ট সাফল্য পাবে। কিন্তু দুর্ভাগ্য এটাই
যে আজকে কংগ্রেস সংবিধান রেখে কি বলছেন, কোন সংবিধানকে আঘাত করা হয়েছে? যারা শাহবানু মামলায় পুরো ভারতের সংবিধানটাকেই ধূলিসাৎ করে দিলেন, ভারতের সাম্য, স্বাধীনতা, নারীর সম্ভ্রমকে ভুলুণ্ঠিত করে দিলেন শুধুমাত্র সাব মেজরিটির কারণে। অন্তত তারা সেটা চিন্তা করবেন। যারা বলেছিলেন 6% ভোট বেড়ে গেছে ইভিএম মেশিনের কারণে, আজকে সেই ইস্যুকে কেন তারা অ্যাড্রেস করছেন না? দুর্ভাগ্যজনকভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, যিনি প্রধানমন্ত্রী হবার যার কথা, আমি জানি না নতুন সমীকরণে তিনি প্রধানমন্ত্রী হতে চলেছেন কিনা, কিন্তু 29টা আসন নিয়ে 244কে চ্যালেঞ্জ করে তিনি প্রধানমন্ত্রী হবেন, এটা কতটা হিসাব নিকাশ করবেন এবং আপনারা আগামী দিনে কতটা লিখতে পারবেন বা দেখাতে পারবেন পশ্চিমবঙ্গের যে আবহ তৈরি হচ্ছে। কারণ আজকে সরাসরি তো সংবাদ মাধ্যমের নাম করে মুখ্যমন্ত্রী বলে দিলেন কোন সংবাদ মাধ্যম কোন ভূমিকা পালন করছে। আমরা গতকালও সাংবাদিকদের সামনে বলেছি, গতকালকেও আমরা বলেছি যে এই বুথ ফেরত সমীক্ষার ওপরে কার্যত আমাদের কোনো আস্থা নেই। আমরা মনে করি না যে বুথ ফেরত সমীক্ষা সবসময় ঠিক হয়। মুখ্যমন্ত্রী আজকে বলছেন যে এটা মিডিয়া নয় মোডিয়া, সম্পূর্ণটাই বিজেপি পার্টি অফিস থেকে তৈরি হয়েছে। তাহলে শেষ বিধানসভা নির্বাচনে যখন প্রত্যেকটি বিধানসভায় বিজেপিকে সমস্ত বুথ ফেরত সমীক্ষার ফলাফলে বিজেপিকে হারিয়ে দেওয়া হয়েছিল এবং দেশের প্রধানমন্ত্রী এবং বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে আমরা 3টে প্রদেশেই জিতব, যে ফলাফলের জন্য তৃণমূল কংগ্রেস আগের দিন পার্টি অফিসে তোড়জোড় করেছিল, পরের দিন সকালবেলা মিছিল বার করবার কারণে, আর যে কংগ্রেস সাংবাদিকদের মধ্যাহ্নভোজে আমন্ত্রণ করেছিল, ব্যান্ড পার্টি নিয়ে এসে দরজায় তালা লাগিয়ে দিয়েছিল, তারা পেমেন্ট পায়নি, তাহলে সেই সমীক্ষাটা কে করেছিল? কার টাকায় সেই সমীক্ষা তৈরি হয়েছিল? কোন সংবাদ মাধ্যমকে কত টাকা কংগ্রেসের কোন নেতা দিয়েছেন? ইন্ডিজোটের কত লোক তাদের টাকা দিয়েছেন? সেই টাকার কত ভাগ ওই যে 3টে রাজ্যে হারিয়ে দিয়েছিল সব রাজ্যে বিজেপি, সেই রাজ্যের পার্টনারশিপ করে এই জোটের কত টাকা তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ থেকে দিল্লিতে পাঠিয়েছিল বিভিন্ন চ্যানেল হেডদের কেনার জন্য, মিডিয়া হাউসকে কেনার জন্য? তার উত্তর আজকে তৃণমূল কংগ্রেসকে দিতে হবে। সুতরাং আমরা আগেও বলেছি যে ভোট ফেরত সমীক্ষার ফলাফল সবসময় মেলে না। মানুষের মনকে বোঝার মতো রসায়ন বা মানুষ সে ধরনের কোনো বিজ্ঞান, সম্পূর্ণভাবে বিজ্ঞান, আমার মনে হয় যারা মনস্তত্ত্ববিদ আছেন বা যারা কাউন্সেলিং করে থাকেন তারা সবসময় বুঝতে পারেন না। আর একজন আমাদের মতো সাধারণ মানুষ যারা বিভিন্ন পেশায় আছেন, কেউ অর্থনীতিবিদ, কেউ সমাজ তত্ত্ববিদ বা কেউ সাংবাদিক, তারা যে সার্ভে করছেন তাদের যে স্যাম্পল সাইজ, এইটা নিয়ে ফলাফল তৈরি হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই। আমরা এই ফলাফলে খুশি নই, এই ফলাফল আমাদের কাছে প্রত্যাশিত নয়, কিন্তু একই সঙ্গে এটা গৌরবান্বিত যে আমরা এই অবস্থায় আমরা মানুষকে অভিনন্দন জানাচ্ছি। এই জয় মানুষের জয়, এই জয় ভারতের সংবিধানের জয়, এই জয় ভারতের বহুদলীয় ব্যবস্থার জয়, এই জয় সাংবিধানিক রাজনীতির জয়, এই জয় নরেন্দ্র মোদীর জয়, এই জয় এনডিএর জয়। আমরা পশ্চিমবঙ্গে সংঘবদ্ধভাবে গোটা দল, পুরো বিজেপি, আজকে আমরা এইখান থেকে আমরা লড়াই শুরু হলো। যে ভোট পরবর্তী সন্ত্রাস তৃণমূল কংগ্রেস করেছে, আমরা 100-র বেশি কর্মীকে আমরা হারিয়েছি 2021-এর পরেও, তারপরেও কিন্তু বিজেপি পশ্চিমবঙ্গ থেকে চলে যায়নি। আমরা এখানে থাকতে এসেছি, আমরা পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতি বদলাতে এসেছি, আমরা তৃণমূল থেকে বাংলাকে মুক্ত করতে এসেছি। আমরা এটা করব, সংঘবদ্ধভাবে দল হিসেবে করব। যারা কোনো ব্যক্তি বিশেষের কারণে কাউকে আক্রমণ করছেন, সে আমাদের রাজ্য সভাপতি থেকে শুরু করে বিরোধী দলনেতা পর্যন্ত, সমস্ত ক্ষেত্রে এটা প্রমাণিত যে তৃণমূল কংগ্রেস তাদের যে মূল পাখির চোখ ছিল, সেই মূল পাখির চোখ ছিল পূর্ব মেদিনীপুরের 2টি আসন। 2টি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কিন্তু জয়ী হতে পারেননি। বিভিন্ন কদর্য বা আক্রমণাত্মক শব্দ যে বিজেপির কাছে নেই, এটা মনে করার কোনো কারণ নেই। প্রত্যেকেই বাংলা ভাষা অল্প বিস্তর জানেন, কিন্তু এই রাজনীতিটা আমাদের রাজনীতি নয়, এই পথটা আমাদের পথ নয়। আমরা নির্বাচনে লড়েছি, আমাদের কর্মীরা কঠোর পরিশ্রম করেছেন। আমাদের একজন মহিলা, তাকে পর্যন্ত পিটিয়ে খুন করা হয়েছে
রাজনৈতিক প্রতিশোধের নামে। তারপরেও আমরা এখানে আছি। আমাদের সমস্ত দল, সারা জাতীয় দল থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃবৃন্দ শুরু করে আমাদের সমস্ত পদাধিকারী, আমাদের পুরো সংগঠন, আমাদের জেলার যারা সাংগঠনিক প্রধান আছেন, প্রত্যেকে এই মুহূর্তে যাতে ভোট পরবর্তী হিংসা থেকে আমাদের কর্মীদের রক্ষা করবার জন্য দলীয় তরফ থেকে তাদের নির্দেশ দেওয়া হয়েছে। তাদের পার্টির কর্মীদের পাশে থাকা এবং বেছে বেছে যেসব বুথগুলোকে আক্রমণ করা হচ্ছে, কারণ যেখান থেকে বিজেপি একতরফা প্রায় মাসিভ লিড পেয়েছে, যেখানে প্রার্থী জিতেছে, সেখানে তো আরও বেশি আক্রমণ হবে। তো তাদের যাতে রক্ষা করা যায়, সেই অসহায় মানুষগুলো, প্রান্তিক মানুষগুলো, আমরা তাদের পাশে আছি। এবং এখনো পর্যন্ত যে বিভিন্ন তত্ত্ব চলেছে সংবাদ মাধ্যমে যে লক্ষ্মীর ভাণ্ডারের কারণে সমস্ত মানুষ আজকে উল্টো দিকে ভোট দিয়েছে, আমরা মনে করি এই ধরনের উক্তি করা গোটা পশ্চিমবঙ্গের প্রান্তিক মহিলাদের অপমান করা, তাদের কার্যত তাদের সত্তাকে পণ্য বানানো, এটা আমরা বিশ্বাস করি না। নির্বাচনে জয় থাকবে, পরাজয় থাকবে। নির্বাচনে কেউ বেশি আসন পাবেন, কম আসন পাবেন। মনে রাখবেন, যে ভাষায়, যে শরীরী ভাষায় আজকে মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করলেন, তিনি 29টি আসনে জয়লাভ করেছেন, এখনো পর্যন্ত এগিয়ে আছেন। আমাদের ধারণা একটু কমতে পারে। যদি তর্কের খাতিরে ধরে নেওয়া যায় 29টা আসনে এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে 42টি আসনের মধ্যে, এবং তাতেই তিনি যেভাবে বলছেন, মানে সারা ভারতবর্ষ কেন, মানে সারা পৃথিবীতে মোটামুটি ইউএনও প্রধান হয়ে যেতে পারে তৃণমূল কংগ্রেস থেকে। মনে রাখবেন, মধ্যপ্রদেশে 29টা আসনের মধ্যে 29টাতেই বিজেপি জয়লাভ করেছে। যে গুজরাটের বিরুদ্ধে আপনারা দিনভর আক্রমণ করে যান, সেই গুজরাটও কিন্তু 26টার মধ্যে 25টা আসনের মধ্যে জিতেছে। আমরা বিশ্বাস করি আরও একটি আসনে বিজেপি জিততে পারে। আমরা কর্ণাটকে আমরা আমাদের ফল করেছি। যে দিল্লির মুখ্যমন্ত্রী, তাকে জেলে ভরার জন্য পশ্চিমবঙ্গে এত রণহুঙ্কার দেয়া হলো। এই দল যে কোনো প্রতিহিংসার রাজনীতি করে না, এই দল যে অসহিষ্ণুতার রাজনীতি করে না, আমাদের সরকার চালানোর পথটা সম্পূর্ণভাবেই আইনের শাসন এবং বিশেষ করে কোর্টের নির্দেশে। সেটা আজকেও দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার করবার পর এবং তার প্রচারের পরেও 7টার মধ্যে 7টা আসনেই বিজেপি জয়লাভ করেছে। টাকা ছড়িয়ে বিজেপি দিল্লিতে জয়লাভ করেনি। মুখ্যমন্ত্রী আজকে বলছেন বিজেপি টাকা দিয়ে ভোটার কিনেছে। ইনি তো গোটা পশ্চিমবঙ্গে, ভারতবর্ষের মানুষকে কার্যত তিনি অপমান করছেন। এ ধরনের বিবৃতি দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি আগামী দিনে প্রধানমন্ত্রী হবেন, মানে বলছেন তৃণমূল কংগ্রেস বলে, তিনি যদি অন্য রাজ্যের মানুষকেও তো কার্যত অপমান করছেন, এতে উনি নিজের রাজনৈতিক উচ্চতার সঙ্গেই নিজে খুব একটা সুবিচার করছেন না। বিজেপি ছিল, বিজেপি ময়দানে আছে এবং বিজেপি ময়দানেই থাকবে। আপনি একটা সাংগঠনিক রিপোর্টের কথা বলছিলেন কিছুক্ষণ আগে, যে জেলা সভাপতিদের আপনারা জানিয়েছেন যে প্রত্যেকটা জেলাতেই আপনাদের আসন বাড়বে পরবর্তী নির্বাচনে। এই বিষয়টা যদি একটু বিস্তারিত বলেন। জেলা আসন বাড়বে, সভাপতিদের আমরা জেলা সভাপতিদের বলেছি, যেখানে যেখানে বিজেপি প্রার্থী জিতেছে সেখানে আক্রমণের মাত্রা আরো তীব্র হবে। তৃণমূল কংগ্রেস পুলিশকে সঙ্গে নিয়ে গতকাল রাত্রি থেকে যে ধরনের তাণ্ডব বিভিন্ন জায়গায় চালিয়েছে, সেটা আরো বাড়বে। সেখানে যেখানে বিজেপি লিড পেয়েছে, প্রান্তিক বিভিন্ন অঞ্চলে মহিলাদের ওপরে, পুরুষদের ওপরে, বিজেপি কর্মীদের ওপরে যে আক্রমণ হচ্ছে, সেটাকে প্রতিহত করবার জন্য বা আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার জন্য বা সত্তর, সেটাকে আমাদের কন্ট্রোল রুম, আমাদের ওয়ার রুম, আমাদের হেডকোয়ার্টারে জানানোর জন্য যা ব্যবস্থা হয় আপনারা করুন এবং প্রস্তুত থাকুন এর জন্য। আমার দুটো প্রশ্ন, সিম্পল প্রশ্ন। একটা হচ্ছে, আপনি একবারের জন্য বললেন না যে এটা মোদির বিরুদ্ধে রায় না, তিনবার জিতলেন। মোদির বিরুদ্ধে রায় না কেন বললেন আমি জানি না। পরিসংখ্যান বলছে অনেকটাই মোদির আসন কমে গেছে। আমি আপনাকে একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্টস এন্ড ফিগার দিতে চাই। আর একটা এমনি প্রশ্ন করতে চাই, এই প্রথম কোন প্রধানমন্ত্রী তার গতবারের তুলনায় হিউজ লিড কমে গেল। যেই বারাণসী মোদিকে গত বছর 6,74,000 ভোট দিয়েছিল, সেখান থেকে এবার মোদির ভোট 60,000 কমে গেল। 6,14,000 সামথিং, 60,000 মতো ভোট। গত বছর 4,76,000 ভোটে জিতেছিলেন মোদি, এবার জিতলেন 1.5 লাখ ভোটে। বারাণসী মোদির ভোট 60,000 কম। আপনি কি মনে করেন যে এটা একটা মোদির মতো প্রার্থী, দেশের প্রধানমন্ত্রী প্রার্থী, তার জনভিত্তি কমে গেছে? আমি এই একটা প্রশ্ন। আর
নম্বর প্রশ্ন যে যেই রাম মন্দিরকে কেন্দ্র করে আমরা যারা রাজনীতির খবর রাখি বা অতীত থেকে পড়াশোনা করেছি, যে যেই রাম মন্দিরকে কেন্দ্র করে একসময় বিজেপি 2 থেকে 88 পার্টি হয়েছিল, সেই রাম মন্দির যখন বাস্তবের চেহারা নিল, সেই রাজ্য কেন বিজেপিকে নিয়ে? প্রথম কথা হচ্ছে মোদির জনভিত্তি কমে যাওয়ার কোথাও কোনো প্রশ্ন নেই। না, ভোটই তো না, না। সংখ্যায় কমে গেল, প্রাপ্ত ভোট মোদির কমে গেল, আপনি এটা কিভাবে দেখলেন? প্রাপ্ত ভোট মোদির কেন কমে গেল সেটার ক্ষেত্রে কি ভোট পোল হয়েছে, যেটা ক্ষেত্রে সেই সংখ্যাটা প্রথম কথা জানা দরকার। হ্যাঁ, সেই পোল পার্সেন্টেজটা জানা দরকার, তার নিরিখে আপনার শতাংশের হিসেবে বিচার করতে হবে। আর যে কোনো মাল্টিপার্টি সিস্টেমে যেখানে মোটামুটি মানুষ ভোট দিতে পারে, অ্যান্টি ইনকামবেন্সি তো থাকেই। আমার আপনাকে পছন্দ হতে পারে, নাও পারে। নরেন্দ্র মোদীর কোনো সিদ্ধান্তকে কোনো বেশ কিছু মানুষ হয়তো গ্রহণ করছেন না, কিন্তু সেই মতটা প্রতিফলিত হয় অন্য রাজ্যে ইভিএম বক্সে, যেটা আমাদের রাজ্যে হয় না। সুতরাং এই ভোট, প্রধানমন্ত্রীর ভোট কমা এবং বাড়া, এটা তো একটা সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ার লক্ষণ। এটাই তো স্বাভাবিক। যে কোনো হার জয় তো সুস্থ স্বাভাবিক গণতন্ত্র প্রক্রিয়া। হ্যাঁ, নিঃসন্দেহে। বলতে চাইছি যে ধরুন মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যে যখন মুখ্যমন্ত্রী 3000 বা 3500 ভোটে জেতেন, তখন তো বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল বলে যে মুখ্যমন্ত্রীর জনভিত্তি কমে গেছে, এটা তার প্রমাণ। না, আমি দেখছি যে 6,76,000 ভোট লাস্ট ইয়ার মোদির ফলে পোল হয়েছিল। মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম কেন্দ্রে নন্দীগ্রাম বিধানসভায় পরাজিত হয়েছিলেন। মুখ্যমন্ত্রী তারপরে একটি উপনির্বাচনে জয়ী হয়েছিলেন। আমরা বলেছিলাম, যখন রাজ্যের মানুষ জানেন যে মুখ্যমন্ত্রী এই কেন্দ্র থেকে জিতে মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হবেন, এটা জানার পরেও ওখানের যে টার্ন আউট ছিল, যে যত শতাংশ মানুষ ভোট দিয়েছিলেন, তাতে বোঝা গিয়েছিল যে মুখ্যমন্ত্রী হওয়াতে মানুষ খুব একটা উৎসাহ দেখালো না ভবানীপুর কেন্দ্রে। এটা আমাদের অবস্থান ছিল। তবে নিঃসন্দেহে প্রত্যেকটা জয় কিংবা পরাজয় থেকে মানুষ কিন্তু শিক্ষা নেয়। যে রাজনৈতিক দল যদি জেতে তার থেকেও একটা শিক্ষা নেয়, হারে তার থেকেও একটা শিক্ষা নেয়। একটা সংগঠিত রাজনৈতিক দলের এটা কাজ, এবং আমরা সেটা অবশ্যই গ্রহণ করব। দ্বিতীয় যে আপনি কথাটা বলছেন, যে রাম মন্দিরকে কেন্দ্র করে 2 থেকে 89, এটা সম্পূর্ণভাবেই একটা সংবাদ মাধ্যমের নিজস্ব বিশ্লেষণ, এবং রাজনীতির অবস্থানগত থেকে মৌলিক এটা আমাদের সঙ্গে একটা পার্থক্য আছে। আমরা কোনোদিন কোনো অবস্থাতে রাম মন্দিরকে কোনো রাজনৈতিক ইস্যু বানাতে চাইনি। আমাদের বিরোধীরা রামের সঙ্গে রাজনীতিতে যোগ করে দিয়েছে, এবং তারাই বলতেন মন্দির वही বানায়েঙ্গে মগর তারিখ नहीं बताएंगे। ফৈজাবাদ আসন ছিল সিপিআই এর। ফৈজাবাদ কেন্দ্রে অতীতে জনসংঘের সময় থেকে, জনসংঘের প্রথম নির্বাচনের সময় থেকে, যদি আপনি 57 সালের নির্বাচন থেকে যদি আপনি ফৈজাবাদের ভোটের পরিসংখ্যান আপনি দেখেন, তাহলে দেখবেন না কোনো সময়ই আসনটা আমাদের সঙ্গে ছিল। তো সেক্ষেত্রে আপনি এটা কি করে আশা করা, সেটা হতেই পারে একটা ক্ষেত্রে। এটা বিজেপির প্রচার নয়, এটা বিজেপির প্রচার নয়, এটা পশ্চিমবঙ্গে। আপনি জানার জন্য জানাচ্ছি, এটা আমাদের দমদম কেন্দ্রে শুনুন, এটা মানুষের প্রচার। কত মানুষ লেখে, জনগণের পার্টি, এত বড় পার্টি। আমি বলছি যে রাম মন্দির হয়ে যাওয়ার পরেও বিজেপির ইউপি ডিপার্টমেন্টটা কিভাবে দেখে? দেখুন, কাস্টিজম ইজ আ সোশ্যাল রিয়ালিটি। আমরা চিন্তা করব, আমরা এটাই আশা করি, বা আমাদের রাজনীতিটা সেই মুখে যে মানুষ তিলক তারাজু আর তলোয়ার ইনকো মারে জুতে চার, এই রাজনীতির বাইরে বেরিয়ে আসুক। কোথাও কোনো একটা ভুল হয়েছে, তার জন্য আমাদের ভোট কমেছে, আর আমি উত্তরপ্রদেশে বিজেপির মুখপাত্র নই। আমি শুধু এটুকুনি আপনাকে বলতে পারি যে আমরা এই বিষয়টা থেকে শিক্ষা নিচ্ছি, এবং এটাই যদি সেটাই আপনার স্লোগানটা ধরায়, তো মানুষ তো এনে দিয়েছে বিজেপিকে। তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে চলেছেন। এবং আরেকটা কথা মনে রাখবেন, ভারতবর্ষের প্রত্যেকটি রাজনৈতিক দলের যারা নির্বাচিত জনপ্রতিনিধি আছে, তারা মানুষের কাছে কিছু প্রশ্নে তারা দায়বদ্ধ থাকবেন। তার প্রথম জিনিসটা হচ্ছে স্থায়ী সরকার, স্থিতিশীল সরকার। তাই যত প্রার্থী জিতে আসছেন অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে, ধরুন আপনি উত্তরপ্রদেশের সপা বা আপনি এসপির যারা জিতেছেন, তাদের মধ্যেও অনেকে কিন্তু স্থায়িত্ব চায়।
আপনি আস্থা ভোট আসতে দিন, আর ভারতবর্ষের রাজনীতির আপনি নতুন সমীকরণ দেখতে পাবেন। তখন সেটাকে হর্স ট্রেডিং বলবেন না। মুখ্যমন্ত্রী যে হুঁশিয়ারি দিলেন যে এখনো পর্যন্ত এই ফলাফলের পরেও যদি বিজেপি শিক্ষা না নেয়, তাহলে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের শক্তিতে দিল্লিতে দেখিয়ে দেবেন বকেয়া বঞ্চনা, এবং তার পাশাপাশি মুখ্যমন্ত্রীর শক্তি হচ্ছে 29 আর বিজেপির 241। পশ্চিমবঙ্গের মানুষকে এতটা রাজনৈতিক অচেতন মূর্খ মনে করার কোনো কারণ নেই। গণতন্ত্রের সংখ্যাটা বড় কথা। আমি এ ধরনের কোনো কথা বলছি না। এই বুদ্ধদেব বাবু বলেছেন আমরা 234, ওই বক্তব্য বিজেপির নয়। আমরা অত্যন্ত বিনম্রভাবে বলছি এই জয় মানুষের জয়। মানুষ আমাদের ঠিক করে দিয়েছেন যে তোমাদের একা মেজরিটি দিয়েছি 303, আগে দিয়েছিলেন 303, এবার আমাদের একটু কমিয়ে দিয়েছেন। আমরা মানুষের এই রায়কে গ্রহণ করছি, কিন্তু এই জয় টাকা দিয়ে জয়, এটা মোদির বিরুদ্ধে ম্যান্ডেট, এটা রেফারেন্ডাম। কিসের রেফারেন্ডাম? একা বিজেপি 240-এর ওপরে, আর যারা জোট বলে দাবি করছে তারা 231। তাও তাদের জোটের কতটা কোহেসিভনেস আছে, সে মানে কতটা হোমোজেনিটি আছে সেটা সম্পর্কে কারোর জানা নেই। তারা বলে দিচ্ছেন এটা রেফারেন্ডাম, এটা ম্যান্ডেট মোদির বিরুদ্ধে, মোদির পদত্যাগ চাই, অমিত শাহের পদত্যাগ চাই। কিসের ভিত্তিতে অমিত শাহ পদত্যাগ করবেন? কিসের ভিত্তিতে? যে অমিত শাহ মানুষের ভোটে, আপনি বলছেন 8 লক্ষ ভোটে, 7 লক্ষ ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়লাভ করেছেন, মুখ্যমন্ত্রী হাত তুলে দেখিয়ে গেলেন সবচেয়ে বেশি ভোটে। 11 লক্ষ ভোটে জয়লাভ করেছেন। ইন্দোরের যে প্রার্থী জয়লাভ করেছেন তার অপোজিট যিনি প্রার্থী জিতেছেন বহুজন সমাজ পার্টি, 53,000 ভোট পেয়েছেন তিনি। একবারও কেউ সেখানে অবস্থানে বসেছে? কেউ বলেছে ছাপ্পা হয়েছে, রক্ত পড়েছে, কোনো মহিলাকে পিটিয়ে খুন করতে হয়েছে? কর্ণাটকে বিজেপির ফলাফল দেখুন, মার্জিন দেখুন 9 লক্ষের বেশি। কোনো জায়গায় অবস্থান হয়েছে? ছাপ্পা ভোটের অভিযোগ হয়েছে, সন্ত্রাসের অভিযোগ হয়েছে, নির্বাচনের বিরুদ্ধে কেউ কথা বলেছে, কেউ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করেছে? সারা ভারতবর্ষে সুষ্ঠুভাবে ভোট হয়েছে। ফলাফল যাই হোক, আমরা রাজনৈতিক দল রাজনৈতিক তাপ উত্তাপে একজন দুজনকে আক্রমণ করব, কিন্তু কোনো মানুষ খুন হয়নি, কোনো রাজনৈতিক কর্মীর মানে সিঁদুর মুছে যায়নি। এটা হয়নি, এটা হতে পারে না। সারা দেশ এই রাজনৈতিক সংস্কৃতির বাইরে। আজকে যান সন্দেশখালীর কথা বলছিলেন, সন্দেশখালীতে যান, একটার পর বাড়িতে আগুন লাগিয়েছে দেখাচ্ছে। সন্দেশখালীতে আপনি এইখানকার আগে কেষ্টপুর একদম সামনে যেখানে বসে আছেন, খাল পেরোবেন, দেখুন ভাঙচুর করে কয়েকশো লোককে এলাকার বাইরে বার করে দেওয়া হয়েছে। এই দৃশ্য তো কোনো জায়গায় নেই। বাড়িতে বাড়িতে যে গুনছেন টোটো চালাতে দেবো না, কাল থেকে অটো বন্ধ, শুরু হয়ে গেল দুপুর থেকে। এটা কোন রাজনীতি? মুখ্যমন্ত্রী জেতার পর মুখ্যমন্ত্রী যদি সত্যি উনি এই গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি কোনো আস্থা রাখেন, আগে উনি ওনার কর্মীদের সংযত করুন, পশ্চিমবঙ্গে শান্তি ফেরান, পশ্চিমবঙ্গের এই যে ধ্বংসের রাজনীতি এটা বন্ধ করুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের বিভিন্ন প্রচারে একদম নেতৃত্বে দেখা গেছে, বিভিন্ন জায়গায় প্রচার করেছে, ডবল গেছে। তিনি যে ভোটে জিতেছেন তার পাশাপাশি এই ভোটটাই তিনি সক্রিয়ভাবে সব লিডারশিপ দিয়েছেন। তার কি কোনো একটা গুরুত্ব বাড়লো তৃণমূলে বা এই জাতীয় রাজনীতিতে? আপনার কি মনে হয়? সেটা তো তার দল ঠিক করবে, তার দলের জেঠুরা ঠিক করবে। আমরা কেন সেটার মধ্যে বলতে যাব? আমরা জানছি যে আমাদের জোটে এই মুহূর্তে চন্দ্রবাবু নাইডুর গুরুত্ব বাড়লো, তিনি আমাদের সহযোগী। আমাদের দলে উড়িষ্যার গুরুত্ব বাড়লো, কারণ উড়িষ্যার সরকার তৈরি হয়েছে, উড়িষ্যার আমাদের মুখ্যমন্ত্রী হবে। আমাদের আসামের আমাদের ভালো ফলাফল হয়েছে, ধরে রাখতে পেরেছি, তাদের গুরুত্ব বাড়লো। আমরা আমাদের দল নিয়ে চিন্তিত, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের নেতা কে হবে, আমাদের পরবর্তীকালে আমাদের এখানে দলের কে মুখপাত্র হবে। আমারও তো বয়স হয়ে গেল, শেষ হয়েছে, চুল সব সাদা, আমার সময় শেষ, আমার পরে কি হবে, এইসব নিয়ে পার্টি ভাবনা চিন্তা করছে। কোথায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি না আমরা ভাববো? একের পর এক হেভিওয়েট প্রার্থী তারা পরাজিত হয়েছে নির্বাচনে, কি বলবেন? মানুষ ভোট দেননি, পরাজিত হয়েছেন। পরাজিত হয়ে কি দিলীপ ঘোষ আক্রমণ করেছেন মানুষকে? দিলীপ ঘোষ একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে নির্বাচন লড়েছেন, এর বাইরে আমি কিছু বলতে চাই না। আপনারা জানেন দিলীপ ঘোষ নিজের কেন্দ্র পরিবর্তন করে অন্য জায়গা থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কম সময়ের মধ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, এবং সেখানে আমাদের সাংগঠনিক শক্তি খুব একটা বেশি ছিল না।
তারপরেও তিনি জোর লড়াই দিয়েছিলেন, আক্রান্ত হয়েছেন, সেখানে প্রাণপণ পরিশ্রম করেছেন, তিনি জিততে পারেননি। কিন্তু দিলীপ ঘোষই আছেন, দিলীপ ঘোষই থাকবেন। দিলীপ ঘোষ মাটির নেতা, দিলীপ ঘোষই বিজেপি দিলীপ ঘোষ সিনোনিমাস পার্টির সঙ্গে, এই মতাদর্শের সঙ্গে শিশুকাল থেকে আছেন, উনি থাকবেন, কোনো চিন্তা নেই। শুধু দিলীপ ঘোষ না, একই সম্মান নিয়ে এবং একই গুরুত্ব নিয়ে দলে থাকবেন। শুধু দিলীপ ঘোষ না, একাধিক প্রার্থী যাদের কেন্দ্র বদল করা হয়েছে তাদেরও হার হয়েছে। শুধু দিলীপ ঘোষ নয়, একাধিক প্রার্থী এস আলওয়ালিয়া এদেরও কেন্দ্র বদল করা হয়েছে, তাদেরও হার হয়েছে। এর কারণ কি? দেখুন, সবে ভোট এখনো শেষ হয়নি, এখনো পর্যন্ত সার্টিফিকেট পাইনি, এখনো পর্যন্ত অনেক জায়গায় শেষ রাউন্ড কিংবা আরও শেষ রাউন্ড গণনা বাকি। তার আগেও প্রথাগত কারণে আমরা এখানে সাংবাদিক সম্মেলন করছি। আমাদের টোটাল বুথের যতক্ষণ রিপোর্ট আসছে, আমাদের তো নিজস্ব পদ্ধতি আছে। আমরা যে রিপোর্ট পেয়েছিলাম ভোটের পরে, আমাদের যে ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স এসছে, যে ডেটা আমাদের কাছে এসছে, এর পরে যেটা আসবে আমরা দুটো মিলিয়ে সেটা ঠিক করব। আপনাদের স্ক্রুটিনিটা ঠিক ছিল না বলা যাচ্ছে যে এই যে ক্যান্ডিডেট সাফল করলেন, সেই সাফলিংটা যে রিজনে করেছিলেন তা তো আউটকাম বেরোলো না। এই যে ক্যান্ডিডেট সাফল করলেন, দিলীপ বাবুকে এখানে নিয়ে আসলেন, মেদিনীপুরে আরেকজনকে নিয়ে গেলেন, আসানসোলে একজনকে নিয়ে গেলেন, এই যে উইনিং ক্যান্ডিডেট গুলোকে আপনারা সফল করলেন, সে তো কিছু আপনাদের পড়াশোনার ভিত্তিতে, কিছু তথ্যের ভিত্তিতে করলেন। সেটা যে আপনাদের ক্লিক করলো না, সেটা তো এটা প্রমাণ করে যে আপনারা যেই Winners have so many fathers, যেটা করলেন, loser is orphan। এটাই যদি ক্লিক করতো তাহলে অন্যরকম। না, যদি তো রাজনীতি, এটা কোনো প্রমাণ, এটা প্রমাণ আপাত দৃষ্টিতে আপনার মনে হচ্ছে এটা প্রমাণ, কিন্তু সমস্ত বিষয়টা দলের বিষয়টা কোনো সাংবাদিকের পক্ষে সবটা জানা সম্ভব নয়। আমরা নিজস্ব, আপনার আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে বিভিন্ন জায়গায় কেন্দ্র বদল করে বিজেপির ফল ভালো হলো না। আপনার অবস্থানে আপনি ঠিক আছেন, কিন্তু পার্টি যখন ঠিক করেছিল, পার্টিরও নির্দিষ্ট কোনো চিন্তাভাবনা নিয়েই তারা করেছেন। এবার তারপরে প্রার্থী হেরেছে, প্রার্থী হারার তো শুধু কেন্দ্র বদল করা নিয়েই হার হয় না, আরো তার সঙ্গে অনেক কিছু কারণ থাকে। আপনি তো কিছুক্ষণ আগে বললেন যে দিলীপ ঘোষকে আমরা এখানে না, বর্ধমানে আমাদের সংগঠন ঠিকঠাক ছিল না। আবার আমি বলছি তো, নিঃসন্দেহে বর্ধমানে আমাদের কত মার্জিনে আমরা গতবারে জিতেছিলাম। দিলীপ ঘোষ যে কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, সেখানে সাংগঠনিকভাবে ততটা শক্তিশালী নয়, তিনি কঠিন পরিস্থিতির মধ্যে লড়াই করেছেন। সেই জন্যই তিনি লড়াই করতে পারেন বলেই সেই কেন্দ্র থেকে দেয়া হয়েছিল। পার্টি তো চেষ্টা করেছেন এবং পার্টি তার সঙ্গে ছিল, তিনি পার্টির সঙ্গে ছিলেন, লড়াই করেছেন। এবার সংগঠনের যদি সবই আমাদের শক্তিশালী হতো তো আমরা সব সিটি জিতে ফেলতে পারতাম। আপনি বারংবার বলেছেন যে বিজেপি 4 তারিখের পর 24-এর পর থেকে গণনা শুরু হবে, কিন্তু এখন অব্দি যা দেখা যাচ্ছে 12টা সিট এগিয়ে রয়েছে। এই যে আমি যা বলেছি, কারণ কি কোনো বিশ্লেষণ আপনার কাছে এই মুহূর্তে আছে? আমি যা বলেছিলাম, আমি আমার দলের অবস্থান থেকে বলেছিলাম। আমি তো আশাবাদী, নিরাশাবাদী তো নই। আমি যখন এই দলে যোগদান করি, মানে পার্টির যখন আমি সদস্যপদ পাই, তখন এই পার্টির ভোট শতাংশ ছিল 1। তা আমি সেই শতাংশ থেকে আছি পার্টিতে, মানে আমি এবং বিজেপি যে জিততে পারে, একার শক্তিতে জিততে পারে, এটাও প্রায় কার্যত আমরা ভুলতে বসেছিলাম। আজকে সেই দল এই জায়গায় পৌঁছেছে। তো আমি সেই অবস্থান থেকে আমি আশাবাদী। আমি তো একটা নির্দিষ্ট লক্ষ্য রেখে এগিয়েছি। 24-এর পর থেকে গোনা শুরু হবে কথা বলেছি। আমি আজও এখান থেকে সেই জায়গা থেকে সরে যাচ্ছি না। আমি বিশ্বাস করি যে 24টা আসন আমরা এখানে জেতার অবস্থায় ছিলাম, হয়তো কোনো কারণে হয়নি। গাছের উপর দিকে তাকালে গাছের মাঝ পর্যন্ত ওঠা যায়, আর যদি মাঝখানকে টার্গেট করা হয় তাহলে ওই তলায় ঘুরপাক খেতে হয়। আমারও থিওরি অবস্থা তাই। যেটা হচ্ছে যে আপনারা বলছেন যে ফল আশাপ্রদ হয়নি, অথচ গত কয়েক বছর ধরে এ রাজ্যে যে হারে দুর্নীতি হয়েছে বা রিসেন্ট যে সন্দেশখালীর ঘটনায় বিজেপি কিন্তু বারবার সোচ্চার হয়েছে, তারপরেও কিন্তু রেজাল্টে তার প্রভাব পড়লো না বা তার প্রতিফলন আমরা দেখলাম না। কারণটা এই দুটো ইস্যুর কোনো প্রতিফলন এই দুটো ইস্যু দাগ কাটতে পারেনি, এটা আমরা মনে করি না। প্রথম কথা হচ্ছে, in economics and political science, what 2 + 2 doesn't make 4 all the times. In medical science also, এটা 2 2 4 এরকমভাবে সহজভাবে অঙ্ক মিলিয়ে দেওয়া যায় না। সন্দেশখালীতে একটা সময় ছিল যখন আমরা আর সিপিএম ছিলাম, কংগ্রেসের কোনো অস্তিত্ব সন্দেশখালী 2 নম্বর ব্লকে ছিল না, যেটাকে কেন্দ্র করে ঘটনা। ওখানে আমরা পঞ্চায়েত সমিতি চালিয়েছি।
এবং কার্যত তৃণমূল কংগ্রেসকে হাত ধরে বিজেপি সন্দেশখালীতে ঢুকিয়েছিল। এটা ওখানে আপনারা জান, এটা সকলের জানা। এরপরে তৃণমূল কংগ্রেস নিজ রূপে ফিরে আসার পরে কার্যত বিনা বাধায়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমস্ত আসন তৃণমূল কংগ্রেস সন্দেশখালীতে যেতে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে, এবং তৃণমূলেরও যারা বিরোধী ছিল বিজেপির সঙ্গে সঙ্গে তাদেরও ঘরছাড়া করে দেয়। তো সেখানে দাঁড়িয়ে একটা প্রতিরোধ তৈরি হয়েছে। সেখানে বিজেপি প্রতি বুথে এজেন্ট দিয়েছে, সেখানে নির্দিষ্ট সংখ্যক ভোট পেয়েছে। কেউ যদি মনে করে থাকেন যে সন্দেশখালীকে কেন্দ্র করে সন্দেশখালীতে বিজেপি লিড দেবে আর হিঙ্গলগঞ্জে লিড দেবে আর বসিরহাট লোকসভা আসন বিজেপি জিতে যাবে, এটা তো নিশ্চয়ই কোনো সুস্থ স্বাভাবিক আপনি কোনো বিশ্বাস করতে পারে না এটা। তো সুতরাং এটার প্রভাব আছে, নিঃসন্দেহে এটার প্রভাব আছে, দুর্নীতির প্রভাব আছে। তাহলে বিজেপি ভোট আমরা পাচ্ছি কোথা থেকে? তাহলে তো সমস্ত ভোটই তৃণমূল কংগ্রেস পেত। আমরা 2021-এর নিরিখেও যখন আমাদের ভোট বাড়ছে, এগুলো তো প্রতিবাদের ভোট। আপনি কি মনে করেন এই যে মানুষগুলো যে যারা রাস্তায় বসে আছে চাকরির জন্য, 8 বছর 10 বছর যাদের জীবন থেকে চলে গেল, কেরিয়ার চলে গেল, এরা কালকে সকাল থেকে এরা সবাই উঠে চলে যাবে? পশ্চিমবঙ্গে আর কোনো দুর্নীতির প্রতিবাদ হবে না, আর কোনো লড়াই হবে না। আমরা তো বলেছি এখানে যে লড়াইটা হয়েছে, দেখুন অনেক সমীকরণ। এখানে কংগ্রেস, সিপিএম এবং তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধভাবে নো ভোট টু বিজেপিতে লড়াই করেছে। আপনি ভোটের ফলাফল দেখুন, দমদমের নির্বাচনের ফলাফল দেখুন, অন্যান্য কেন্দ্রের ফলাফল দেখুন। কার্যত তারা এখানে জোট ধর্ম পালন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে 29টা আসন পাইয়ে দিয়েছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় 42-এ 29, মানে এখন পর্যন্ত এগিয়ে শেষ দেখেছি আমি, তাতে যেরকমভাবে কথা বলছেন তাতে মনে হচ্ছে এক্ষুনি নরেন্দ্র মোদীকে হিমালয়ের গুহায় গিয়ে আশ্রয় নিতে হবে। এটা হবে না, সরকার গঠন হবে, আস্থা ভোট দেখতে থাকুন। স্থায়িত্বের পক্ষে সমস্ত মানুষ, অন্যান্য দলের মানুষ এসে নরেন্দ্র মোদীর পাশেই, বিজেপির পাশেই জমা হবে। বহিষ্কৃত হয়েছিলেন সংসদ থেকে, মার্জিন বাড়িয়ে ফিরে এলেন। মহুয়া মৈত্র বহিষ্কৃত হয়েছিলেন, ফিরে এলেন। নির্বাচনে জেতার অর্থ এটাই নয় যে মহুয়া মৈত্র নির্বাচনে জিতলেই ভারতবর্ষের আইনটা বদলে যাবে বা তার বিরুদ্ধে ওঠা যে অভিযোগ ছিল, যে তদন্তটা ছিল, সেটা কোর্ট খারিজ করে দেবে। তাহলে সাহাবুদ্দিনও তো কোর্টে জেলের মধ্যে থেকে নির্বাচনে জিতেছেন। অনেক ঘটনা এরকম আছেন, জেল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, জিতে যান, তাহলে কি তাকে জেল থেকে সঙ্গে সঙ্গে মুক্ত করে দেওয়া হয়? এটা বিষয়টা নয়। তিনি জিতেছেন, তৃণমূল প্রার্থী কৃষ্ণনগরে জয়লাভ করেছেন। পশ্চিমবঙ্গের পোলারাইজেশনের জায়গা, এখানকার কে কথা বলছে তার থেকে বড় কথা কোন মঞ্চ থেকে বলছেন, কোন রাজনৈতিক দলের পতাকা হাতে নিয়ে বলছেন। তৃণমূল কংগ্রেসের এই জয়ের পর কি মনে হচ্ছে যে জেলায় জেলায় হিংসা বাড়াবে? না, শুরু হয়েছে, হিংসা শুরু হয়ে গেছে। কতটা বাড়বে সেটা 21 পর্যন্ত যাবে নাকি আগে ছাপিয়ে যাবে, আমি মনে হচ্ছে। আমরাও চেষ্টা করছি, আমরাও আমাদের মতো করে চেষ্টা করছি। কি করছি সেটা আমরা বলতে পারবো না, আমরা আমাদের বলবো না। আমরাও চেষ্টা করছি যাতে হিংসাটাকে প্রতিরোধ করা যায় শান্তিপূর্ণভাবে। শ্রমিকদা, বাম প্রার্থীদের মিছিলে বিভিন্ন সময় দেখা গেছে ভিড় হচ্ছে, মিটিং মিছিলে ইত্যাদি। তবে এই যে ভোটের ফলাফল দেখে দেখা যাচ্ছে যে তাদের সেই ভোটের সংখ্যা সেরকম ভাবে প্রতিফলিত হলো না। কি বলবেন? তো প্রথমেই বলেছিলাম যে যতদিন না পর্যন্ত পশ্চিমবঙ্গে বিজেপির কাছে তৃণমূল না হারে, তার আগে পরে কোনো পলিটিক্যাল স্পেস অপোজিশনের জন্য তৈরি হবে না। তৃণমূল কংগ্রেস হারার পর যে রাজনৈতিক শূন্যতা বিরোধীদের জন্য তৈরি হবে, যদি বামপন্থীরা আধুনিক মন নিয়ে আধুনিক যুগ এর সঙ্গে খাপ খাইয়ে পশ্চিমবঙ্গে একটা সদর্থক রাজনীতি করতে পারেন, তাহলে তাদের একটা সম্ভাবনা থাকবে বিরোধী শক্তি হিসেবে। অদূর ভবিষ্যতে আর যাই হোক বামপন্থীদের কোনো সম্ভাবনা নেই। সংখ্যা নিয়ে পার্থক্য থাকতে পারে, কিন্তু সবাই একযোগে বলেছিলেন যে পশ্চিমবঙ্গের বৃহত্তম রাজনৈতিক দল আপনারা, পশ্চিমবঙ্গের বৃহত্তম রাজনৈতিক দল আসনের নিরিখে আপনারা হবেন, কিন্তু সেটা থেকে অনেকটাই দূরে থেমে গেছেন। হোয়াট নেক্সট? এরপর দেখুন, আমরা তো বলছি যে যখন বিজেপিকে বলা হচ্ছিল জন্মলগ্নের পরেই এমসি চাগলা বলেছিলেন আমাদের সেই সমাবেশে যোগ দিয়ে বিচারপতি, যে অদূর ভবিষ্যতেই একটা ভায়াবল অল্টারনেটিভ হিসেবে বিজেপি উঠে আসবে। সেই নির্বাচনে 242টা আসনে আমরা প্রার্থী দিয়েছিলাম, 2টো আসনে জয়লাভ করেছিলাম। গোয়ালিয়র কেন্দ্রে আমাদের অবিসম্বাদিত নেতা অটল বিহারী বাজপেয়ী
2.5 লক্ষের বেশি ভোটে পরাজিত হয়েছিলেন। সেখান থেকে আমরা এখানে এসেছি। আমরা এখানে আছি, আমাদের যে রাজনৈতিক অবস্থান সিএ লাগু করা, আমাদের অবস্থান তৃণমূল কংগ্রেসের এই সীমাহীন লোভ দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া, এটা আমরা করে যাব। দেখা যাচ্ছে যে 21-এর ভোটে হুম? দেখা যাচ্ছে যে 21-এর ভোটে পরে বিজেপি প্রাথমিকভাবে যে বিশ্লেষণ, সেখানে যে ভুল-ত্রুটির কথা বলেছিল, এবারের ভোটের পরেও অধিকাংশ সেই ব্যাপারগুলোই আবার উঠে আসছে। তাহলে কি 21-এর ভোট থেকে কোনো শিক্ষা নেই? না, আমি তো বলি প্রত্যেক ভোট থেকেই পার্টি শিক্ষা নিয়েছে। একটা শিক্ষা নেওয়া, আমি একটা অঙ্ক শিখলাম, আর অঙ্কটা শেখবার পরেও আমি পাশের অঙ্কটা গিয়ে যদি একটু ভুল করে ফেলি, সেটা তো সাংগঠনিক ভুল। কেন এটা হলো সেটা তো আমরা পর্যালোচনা করব, কিন্তু একদম বিজেপি শেষ হয়ে গেছে, সব ধূলিসাৎ হয়ে গেল, এর মানেটা কি? যেভাবে তুলে ধরা হচ্ছে প্রচারটা, যেভাবে রাহুল গান্ধী ভারতের সংবিধানকে উল্টে দিলেন টেবিলের উপরে, আসুন কত জোটের 100 পেরোতে পারেননি। আর কারকে চ্যালেঞ্জ করছেন? যার আসনের সংখ্যা 241 এখন পর্যন্ত, আরো বাড়বে। বলছি আপনারা রাহুল গান্ধী শেষ করুন ভাই। একটা করা হতো রাহুল গান্ধীকে পাপ্পু বলে, বিজেপির তরফ থেকে বিভিন্ন জায়গায় এই করা হচ্ছে। এবার কংগ্রেসের যে কামব্যাক হয়েছে, কি বলবেন? 100 আসনের দিকে এগিয়ে গিয়েছে। রাহুল গান্ধীকে তো পাপ্পু বলে ঠাট্টা করা হতো বিভিন্ন মঞ্চ থেকে, এমনকি অভিযোগ উঠেছে বিজেপি কংগ্রেস দলটা স্বাধীনতা আন্দোলনের মঞ্চটাকে নিজেদের নামে মানিয়ে নিয়েছে। 400-র বেশি আসন পেয়েছিল যে দলে কংগ্রেস, যাদের একমাত্র স্লোগান ছিল যে वन हु कैन गवर्न, वोट उसी को दो जो 5 साल सत्ता में रह सके। সেই রাজনৈতিক দল আসমুদ্র হিমাচল পর্যন্ত যাদের বিস্তৃতি, হাত চিহ্ন ছাড়া অন্য কোনো প্রতীক নেই, সে 100 পার করতে পারছে না। এর থেকে বড় পরাজয়, এর থেকে বড় গ্লানি আর কি হতে পারে? ওদের তো কামব্যাক হচ্ছে, তো আগের বারের থেকে সংখ্যা বেড়েছে। আরে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করুন, উনি বলেছিলেন কংগ্রেস 40টা আসন পাবে না। ওনাকে আপনারা প্রশ্ন করলেন না কেন? এটা ওদের পারিবারিক ব্যাপারের মধ্যে কেন আমাদের টানছেন? আমাদের এখন অনেক কাজ আছে, সরকার গঠন করতে হবে, আরো আমাদের বাড়াতে হবে লোকজন এই সরকারে। সেসব কাজে আমরা ব্যস্ত। মানুষ দেখতে হবে তাদের মধ্যে যারা এই সরকার চান, অনেকেই আছেন বিভিন্ন দলের মধ্যে যারা এবার জয়ী হয়েছে নির্বাচনে, যারা নরেন্দ্র মোদীর এই পদ্ধতি সরকার পরিচালনার, যারা যেভাবে বিজেপি পরিচালনা, যেভাবে ভারতবর্ষ এগোচ্ছে সেটাই পছন্দ করেন, অন্য দল লড়েছেন, তারা আসবেন, সমর্থন দেবেন, সেসব নিয়ে চিন্তা ভাবনার আবার বিষয় আছে। যোগদান করবেন? হ্যাঁ, আবার যোগদান করবেন 2021-এর? না না, আমি বাংলার কথা বলছি না। বাংলায় কিসের যোগদান? বাংলার কিসের যোগদান? আমি অন্য রাজ্যের কথা বলছি। বিজেপির যে জঙ্গল মহলের স্ট্রং এরিয়া ছিল, ওখানে তো হেরে গেছে। কোথায়? যে জায়গাগুলোতে কোথায়? ধরুন ঝাড়গ্রাম, বাঁকুড়া, মেদিনীপুর, পুরুলিয়া, বিষ্ণুপুর আমরা জিতেছি তো। ঝাড়গ্রামে ঝাড়গ্রাম, ঝাড়গ্রামটা আমাদের এখনো পর্যন্ত জানি না, শেষ ফলাফল আসেনি। বাঁকুড়া, মেদিনীপুর, বাঁকুড়ায় বিজেপি হেরেছে, মেদিনীপুরে হেরেছে। কারণ দেখুন, যেটা আমরা হেরেছি সেটা আমাদের দেখতে হবে কেন হেরেছি। এখনই তো আমি বসে উত্তর দিতে পারবো না। যারা এই সাংগঠনিক দায়িত্বে ছিলেন তারা দেবেন। ওভারঅল হয়ে গেছে।